শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। করোনা মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াবহতা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করেছে। কিন্তু শত অন্ধকারের মধ্যেও আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি আশার আলো। তাই আশা করছি আপনাদের ঈদ নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। সিওয়াইসি ফেসবুক লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে আছেন তিনজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক। তারা কথা বলবেন শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে। এই বিষয়টি বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা শিক্ষার্থীরা এখন মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই। পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হওয়া, জিপিএ 5 পাওয়া, কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা অন্য কিছু হওয়া, এগুলোই কি শিক্ষার মূল উদ্দেশ্য? আমরা কি শিক্ষার মূল উদ্দেশ্য থেকে কিছুটা সরে গিয়েছি? যদি সরে গিয়ে থাকি, তাহলে সেই মূল জায়গাটিতে ফিরে আসার উপায় কি? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের লাইভে। দর্শক, আমাদের মতো আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন। আমরা অনুষ্ঠানের শেষে বেশ খানিকটা সময় আলাদা করে রাখবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলুন পরিচিত হয়ে নেই আজকের অনুষ্ঠানের অতিথিদের সাথে। আমার অত্যন্ত সৌভাগ্য যে আজকের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন তারা সবাই আমার সরাসরি শিক্ষক। আমাদের সাথে আছেন জীবন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। আছেন কৃষ্ণা বণিক, সিনিয়র সহকারী শিক্ষক, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রাক্তন শিক্ষক, গাজীপুর কলেজিয়েট স্কুল ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সেলিম, প্রভাষক, রসায়ন বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এই অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছি আমি এবং আমার সাথে থাকছে আফসান সারওয়ার। সম্মানিত অতিথিরা, আপনাদের সাদর আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই জীবন স্যারের কাছে জানতে চাইবো, স্যার কেমন আছেন? আপনার ঈদ কেমন কেটেছে? আমি আছি, এক প্রকার বলতে পারো যে বেঁচে আছি, এখনো সুস্থ আছি। তো ঈদ কেমন কাটলো এই প্রশ্নে যদি আসি, তাহলে আমাকে বলতে হবে যে এক অভূতপূর্ব ঈদ কাটালাম। জীবনে এরকম ঈদ কখনো দেখিনি। আমরা জেনে আসছি যে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি, কিন্তু আমরা যে ঈদ কাটালাম সেখানে খুশি কোথায়, আনন্দ কোথায়? আমি আমার জীবনে এরকম ঈদ কখনো দেখিনি যে ঈদের মধ্যে মানুষের কোনো উচ্ছ্বাস নেই, মানুষের কেনাকাটা নেই, নতুন জামা কাপড় পরার কোনো প্রতিযোগিতা নেই, এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ানো নেই, এবাড়ি ওবাড়িতে খাওয়া দাওয়া নেই, ঈদই নেই, কিচ্ছু নেই। এক কথায় বলতে গেলে এক রোদন ভরা ঈদ। তো এইভাবেই আমরা এবছরের ঈদটা কাটালাম, যেটা অতীতে কখনো আমরা এই ধরনের ঈদ কাটাইনি বা দেখিনি। স্যার, আজকের এই ফেসবুক লাইভ নিয়ে আপনার প্রত্যাশা কি এবং দর্শকরা আজকের এই সেশন থেকে কি আশা করতে পারেন? আসলে বিষয়টা হচ্ছে যে দর্শকরা কি আশা করবেন, এটা তো আসলে সম্পূর্ণ তাদেরই এখতিয়ার। তো ওনারা কি ধরনের প্রত্যাশা করছেন এই ফেসবুক লাইভ থেকে, তবে আমি এটুকু বলতে পারি যে এখানে দুই ধরনের প্রত্যাশা হতে পারে। যারা আগে থেকে আমাকে চিনে জানে, তো তাদের হয়তো এক ধরনের প্রত্যাশা থাকবে, আবার যারা একেবারেই ভার্চুয়াল জগতের মাধ্যমে যাদের বন্ধুত্ব বা পরিচয়, তারা হয়তো একরকম প্রত্যাশা করতে পারে। তবে আমি মনে করি এইখানে এসে, তবে আমি এইখানে আরেকটু কথা বলতে চাই, যেমন তোমাদের সিওয়াইসি সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি এই ধরনের কোনো অনুষ্ঠানে আগে আসিনি বা আমার অভিজ্ঞতাও নেই। তার কারণটা হচ্ছে আমি আসলে নেপথ্যের মানুষ, পিছনে থাকতে ভালোবাসি। হ্যাঁ, ধাক্কাধাক্কি করে মিছিলের সামনে আসতে আমি লজ্জা বোধ করি। তবে
এই অনুষ্ঠানে আসার মূল কারণটা হচ্ছে যে আনিকা এবং আফসান দুজনই আমার ক্লাসরুমের স্টুডেন্ট ছিল। তো আনিকা যখন আমাকে এই আমন্ত্রণটা জানায় তখন আমি ওকে বলি যে সিওয়াইসি সম্পর্কে আমাকে আগে বলো, কারণ আমি সেখানে যাব, তার সম্পর্কে যদি আমি কিছু না বলতে পারি, না জেনে না বুঝে আমি কিছু বলতে চাই। তখন সে সিওয়াইসির সমস্ত কাগজপত্র আমাকে অনলাইনে পাঠায়। আমি সেগুলি মনোযোগ দিয়ে পড়ি। পড়ার পরে দেখলাম যে না, তারা নিজেদের অর্থায়নে স্বেচ্ছাসেবামূলক যে কাজগুলি সেগুলি করে যাচ্ছে। তারা অরাজনৈতিক, অলাভজনক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমার দেখে খুব ভালো লাগলো, কারণ আমাদের বর্তমান সময়ে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা খুবই প্রয়োজন। তো সেগুলি দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। তারপর আমি আনিকাকে বললাম ঠিক আছে, আমি আসবো। এইভাবে আসা, যদিও আমি তাকে কথা দেওয়ার পরে আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে কথা যেহেতু দিয়েছি তাহলে অবশ্যই সেখানে যাব। তো দেখা যাক আমরা অনুষ্ঠান থেকে কি পাই বা কি দিতে পারি সেটাই। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। এখন একটু যাব কৃষ্ণা ম্যাডামের ধন্যবাদ কাছে। তোমাকে। ম্যাডাম, আপনার ঈদ কেমন কাটলো? আপনি কেমন আছেন? আমি আমি ভালো থাকার চেষ্টা করছি আনিকা। এই অবরুদ্ধ সময়ে আমরা আজকে এসেছি লাইভ অনুষ্ঠানে। তো আমার এতদিন পরে মনে হলো আজকে যে করোনা কালের এই দুঃসময়ে আজকে আমার কাছে বিকেলটা খুব ঝলমলে হয়ে উঠলো, যখন তোমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি আমার এই সাজসজ্জা করলাম। তখনই আমার মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল যে আমার পুরনো ছাত্রীদের সাথে কথা হবে, দেখা হবে, মনটা নিশ্চয়ই আমার ভালো লাগবে। তো আমি সেই হিসেবে মনে করতে পারো যে আমি বেশ ভালো লাগছে। আর ওই জীবন স্যারের কথা ধরে আমি বলবো, ওনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। ওনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই এই যে একটা দুঃসময়, যেটা আমরা কখনো ভাবতেই পারি নাই যে আমাদের জীবনে পৃথিবী জুড়ে এইরকম একটা দুঃসময় আসবে। তো তার মধ্যেও আমরা যে সরকারের নির্দেশনা মেনে ঘরে আছি এবং ভালো থাকার চেষ্টা করছি, আমার কাছে মনে হয় এখনো ভালো আছি। চারপাশের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও আমরা যে এখনো ভালো আছি, এটাই আমার কাছে মনে হয় যে সত্যিকারের একটা বড় পাওয়া। ম্যাডাম, আপনার স্টুডেন্টরা আজকের এই ফেসবুক লাইভ দেখে কিভাবে উপকৃত হবে? আপনার আপনার কি মনে হয়? আসলে তোমরা তো সিওয়াইসির আজকে নবম বর্ষে তোমরা এই দারুণ অনুষ্ঠানের আয়োজন করেছো। তো ইতিপূর্বে যে কয়েকটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি এবং ছাত্রছাত্রীদের যে সাড়া দেখেছি সেটি আমার কাছে বেশ খুব ভালো লেগেছে। যে একজন ছাত্র শুধু মুখ বুজে পড়াশোনা করবে, এটাই তো একটা ভালো ছাত্রের বা ভালো ছাত্রীর সবকিছু না। সে তার সমাজ, সে তার দেশ, সে তার চারপাশের মানুষকে সঙ্গে নিয়ে ভালো থাকবে। তার বন্ধু বান্ধবের কোনো দুর্যোগে সে একটা পাশে দাঁড়াবে। এই যে তোমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো, তাহলে আমার মনে হয় যে আমরা শিক্ষকরাও এজন্য গর্বিত যে তোমাদের ভিতরে এই স্বপ্নটা মনে হয় আমরা রোপণ করতে পেরেছিলাম, যে জন্য তোমরা পড়াশোনার পাশাপাশি স্কুল থেকে বের হয়ে অথবা স্কুলে থাকাকালীন অবস্থায় এই সিওয়াইসির এই সুন্দর একটা সংস্থার সাথে তোমরা জড়িত হয়েছো এবং ভালো কাজের সঙ্গে আছো। ভালো একটা কি বলবো, ভালো একটা সংস্থার সঙ্গে আছো, যেখান থেকে মানুষের জন্য তোমরা কিছু করবে। এটাই তো তোমাদেরকে নিয়ে আমাদের মানে আমাদের গর্ব হওয়া উচিত যে না, তোমরা মানুষের জন্য আছো। ধন্যবাদ ম্যাডাম। যতটুকু শেখা আজ পর্যন্ত সব আপনাদের কাছ থেকেই। এবার আমরা একটু সেলিম স্যারের কাছে যাব। স্যার, আপনি কেমন আছেন? আপনার ঈদ কেমন কেটেছে? ধন্যবাদ আনিকা তোমাকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে। আমি চাই না
আজকের এই সন্ধ্যাটা করোনার যে কষ্টটা এটা আমাদের মধ্যে থাকুক। আবার একটু সময় হইলেও আমাদের ছাত্রছাত্রী যারা দেখছেন, স্যাররা যারা আছেন, সবাইকে মিলে ওই যে নাবিশ্বাস একটা অবস্থা তার থেকে বেরিয়ে আসতে চাই। এই সুযোগে আমি আমার সকল ছাত্রছাত্রী যারা দেখছেন এবং তোমাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর আমার শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডাম যাদের সাথে আজকে আমার বসার সৌভাগ্য হয়েছে, তাদের স্যারদের এবং ম্যাডামকে অবশ্যই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। স্যার, আজকের এই ফেসবুক লাইভ থেকে আপনি কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আনিকা। আসলে প্রত্যাশার ব্যাপারটা অনেক বড়। আমরা শিক্ষক, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে আমাদের ভিতর থেকে যেইটুক আমাদের দেওয়ার মতো দিতে। আশা করছি আমার থেকে না পারলেও শ্রদ্ধেয় স্যার জীবন স্যার আছেন, ম্যাডাম আছেন, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা বিষয়ক তারা জানতে পারবে হয়তো শিক্ষা কি, শিক্ষার মূল উদ্দেশ্য কি, কেন শুধু আমরা জিপিএ 5 এর পিছনে ছুটছি, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো একটু হলেও জানতে পারবে ছাত্রছাত্রী। তোমাকে ধন্যবাদ আনিকা। ধন্যবাদ স্যার। এখন আমরা আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, শিক্ষার মূল উদ্দেশ্য, সেটি নিয়ে কথা বলা শুরু করতে পারি। প্রথমে আমি জীবন স্যারের কাছে জানতে চাইবো, স্যার, আপনার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের জানার আগে আমাদের এই যে এডুকেশন বা শিক্ষা, যেমন একটু আগেই সেলিম স্যার বললেন যে আমরা শুধু জিপিএ 5 এর মাধ্যমে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হয়ে যাচ্ছে জিপিএ 5। এটার একটা কারণ হচ্ছে যে শিক্ষাটা কি সেটাই কিন্তু আমরা আমাদের কাছে পরিষ্কার ভাবে আমরা জানি না। আমরা যারা শিক্ষা দেই এবং যারা শিক্ষা গ্রহণ করি তাদের উভয়ের কাছে কিন্তু বিষয়টা পরিষ্কার না। তবে এই শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদরা নানান সময়ে নানান ধরনের সংজ্ঞা নির্ধারণ করেছেন। তো এতগুলি সংজ্ঞাও যদি আমরা জানি বা বুঝতে চাই তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো আমরা শুধু এর থেকে কয়েকটা বিষয়কে আমরা নিব। যেমন এই সংজ্ঞাগুলির মধ্যে কেউ বলছেন শিক্ষা হলো জীবনব্যাপী একটা প্রক্রিয়া, কেউ বলছেন শিক্ষা হলো আত্ম উপলব্ধি করার একটা উপায়। আবার হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অন্য এক জায়গায় বলেছেন হাদিসে যে বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। তো এই যে শিক্ষার উদ্দেশ্য, এই শিক্ষার উদ্দেশ্য নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমাদের এই শিক্ষাকে যদি আমরা আত্ম উপলব্ধির উপায় মনে করি বা আত্ম থেকে উদ্বুদ্ধ হওয়া বুঝি, যেমন ভারতীয় দর্শনে বলা আছে যে শিক্ষা হলো আত্মবিশ্বাসী হওয়া, আত্ম থেকে উদ্বুদ্ধ হওয়া কিংবা মুক্তি বা মোক্ষ লাভ, এই উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করা। তো এই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা যদি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে চিন্তা করি তাহলে আমাদের প্রধানত তিন ধরনের শিক্ষা ব্যবস্থা এখানে আছে। একটি হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, যেটাকে আমরা স্কুল কলেজের মাধ্যমে ছাত্রছাত্রী শিক্ষকের মাধ্যমে আমরা শিক্ষা প্রদান করে থাকি। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত, কারণ এখানে বিধি নিষেধ বা নিয়ম কানুনের বেড়াজালে এই শিক্ষাকে বেঁধে রাখা হয় এবং এই ধরনের শিক্ষা একটা টাইম নির্ধারিত শিক্ষা ব্যবস্থা। এটা এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় যে অনমনীয় শিক্ষা ব্যবস্থা, কারণ এখানে কঠোর নিয়ম কানুনের মাধ্যমে চলতে হয়। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থার মাধ্যম থেকে আমরা যে উদ্দেশ্যে শিক্ষাটা গ্রহণ করি সেটাই কিন্তু মূলত এই জিপিএ 5 নির্ভর অথবা পরীক্ষা নির্ভর বা ফলাফল নির্ভর শিক্ষা। এই ধরনের শিক্ষা ব্যবস্থায়
এখন প্রতিযোগিতা চলছে কোন প্রতিষ্ঠান সবচেয়ে ভালো বা বেশি জিপিএ পাবে, কোন প্রতিষ্ঠান 100% পাস করবে, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড বা পরীক্ষা বিষয়ক। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কিন্তু এখন আর জ্ঞান অর্জন নয়, বরং জিপিএ অর্জন হয়ে দাঁড়িয়েছে। আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক শিক্ষা। এই অনানুষ্ঠানিক শিক্ষাটা হচ্ছে মূলত আমি মনে করি প্রকৃত শিক্ষা। কারণ হাদিসে উল্লেখিত যে দোলনা হতে কবর পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করার অর্থাৎ জীবনব্যাপী শিক্ষার যে ব্যবস্থাটা, সেটাই মূলত কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা আমরা জন্মের পর থেকে মা বাবা ভাই বোন বিভিন্ন মিডিয়া বা মাধ্যম থেকে, টেলিভিশন থেকে, পত্রপত্রিকা থেকে এবং জীবন আচরণ থেকে, ধর্মাচরণ থেকে, দেশ থেকে, কাল থেকে আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি, এমনকি এখনো শিখছি। এবং এই শিক্ষাটা মূলত আমাদের নৈতিক চরিত্র কিংবা আত্ম উপলব্ধি করা, আত্মবিশ্বাসী হওয়া ইত্যাদি কাজে কিন্তু এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষার জন্য কখনো কখনো কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, যে শিক্ষার জন্য কোনো জিপিএ 5 নেই, কিন্তু এই ধরনের শিক্ষাটাকে কিন্তু আমরা আসলে অবজ্ঞা করে আসছি। আমরা মনে করি যে লেখাপড়ায় বা শিক্ষায় কোনো সার্টিফিকেট নাই, জিপিএ 5 নাই, সেটা আবার শিক্ষা হলো না। কিন্তু এই যে দোলনা থেকে কবর পর্যন্ত অথবা শিক্ষার উদ্দেশ্যে বলা হয়েছে যে শিক্ষা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, সেটা কিন্তু আমাদের এই অনানুষ্ঠানিক শিক্ষা। আরেকটা হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে ড্রপ আউট হয়ে যায় বা বিভিন্ন কারণে বাদ পড়ে যায় বা ওই শিক্ষা থেকে বঞ্চিত হয়, পরবর্তীতে তারা কিন্তু এই উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নিজেদেরকে অনেকটাই শিক্ষিত করতে পারে। যদিও এই ধরনের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে স্বল্প মেয়াদী শিক্ষা গ্রহণ করে কোনো কাজ বা বৃত্তিমূলক কোনো শিক্ষা গ্রহণ করা বা কোনো কাজ পাওয়া, যেমন তথ্য প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা, এই ধরনের এই উপানুষ্ঠানিক শিক্ষার অন্তর্গত। তো এই ধরনের শিক্ষার ব্যবস্থার মাধ্যমে আমরা যদিও এটা আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক নমনীয়, এখানে বিধিনিষেধ বা নিয়ম কানুন কম থাকে। যেমন সারা বিশ্বে এখন অনলাইনের মাধ্যমে শিক্ষা কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ, এগুলি কিন্তু উপানুষ্ঠানিক, এবং এই শিক্ষাটার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে কর্মক্ষেত্রে কম নয়। তবে আমি মনে করি এই যে জীবন ব্যাপী যে আমরা বোধহয় কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করলাম। আচ্ছা, যাই হোক, আমরা কৃষ্ণা বণিক ম্যামের কাছে চলে যাব। ম্যামের কাছেও আমার একই কোশ্চেন, যে ম্যাম, আপনার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য কি? আসলে শিক্ষা তো মানুষকে তোমার সুন্দর করে, বিকশিত করে, একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। শিক্ষা তোমার এটা একটা সব সময়ের জন্য চলতে থাকে। তুমি ক্লাসরুমে, আমি যেমন ক্লাসরুমে আমি আমার ছাত্রীদের কাছ থেকে আমি শিখব, আমার পরিবার থেকে আমি শিখছি। একদম ছোটবেলায় যখন একটা বাচ্চা বড় হতে থাকে, তখন কিন্তু তার চারপাশের পরিবেশ থেকে সে শিখছে, এবং বাবা মার কাছ থেকে যে গুণগুলো সে অর্জন করছে, এগুলো কিন্তু তাকে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত করে তোলে। তারপর যখন সে শিক্ষা বিদ্যালয়ে আসে, তখন আবার সে একটা বৃহত্তর পরিসরে সে পড়ে যায়, সেখানেও শিক্ষকরা কিন্তু তার আদর্শ হতে পারে। তো শিক্ষা হচ্ছে
আত্মিক এবং মানসিক বিকাশ। আমি মনে করি শিক্ষা হচ্ছে একজন ছাত্রের বা ছাত্রীর আত্মিক এবং মানসিক বিকাশ। একটা শিশুর জীবনে শিশু তোমার চারপাশ থেকে যখন সে শিখে, সে শিক্ষাটা কিন্তু তার জীবনে সবসময় কাজে লাগতে থাকে। যখন সে বৃহত্তর পরিবেশে সে পড়ে, তখন ওই যে শিখে আসা তার পরিবার থেকে, তার চারপাশ থেকে যে শিক্ষাটা সে অর্জন করেছে, এটা কিন্তু তখন সে কাজে লাগাতে পারে। কারণ একটা বৃহত্তর পরিবেশে যে তার সবকিছুই থাকে অপরিচিত, তখন সেখানে যে সে কিন্তু তার সেই পূর্ব শিক্ষা থেকে সে কাজে লাগিয়ে জীবনে কঠিন পথ কিন্তু পাড়ি দিতে শিখে। এখন শিক্ষা সম্পর্কে অনেক দার্শনিক, অ্যারিস্টটল, সক্রেটিস, অনেক দার্শনিক কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। সেগুলা আমার প্রিয় জীবন স্যার সেসব কথাগুলো বলেছেন, তা আমি আর সেদিকে না যাই। এখন আমাদের বাবা মাদের আমরা দেখি শিক্ষা অর্জন বলতে ছেলে মেয়ে তাড়াতাড়ি মানুষ হয়ে অর্থ উপার্জন করবে, যে কোনো ভাবেই হোক, পরীক্ষায় পাশ করে জিপিএ 5 পেয়ে, গোল্ডেন 5 পেয়ে তারা শিক্ষাক্ষেত্রে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। মা বাবার একটা ভীষণ একটা তাড়া থাকে বাচ্চাদেরকে এইভাবে চালিত করার জন্য। কিন্তু কখনো আমরা কিন্তু সন্তানদের ওইভাবে, যেভাবে আমরা শিক্ষার জন্য চাপাচাপি করি, মানবিক গুণাবলীগুলো সে শিখলো কিনা, মানবিক গুণাবলীগুলো সে তার অর্জন হলো কিনা, সেদিকে আমরা কিন্তু অতটা খেয়াল কম করি। একজন মানুষ তো শুধু নিজেকে নিয়েই মানুষ না, সে শিক্ষিত হলো, ভালো কথা, সে শিক্ষিত হলো, তার জীবনে সে প্রতিষ্ঠিত হলো, কিন্তু তার কাছ থেকে সমাজ কি পাবে? তার কাছ থেকে নিশ্চয়ই দেশ, সমাজ, তার চারপাশের মানুষরা সবাই কিন্তু প্রত্যাশা করে। তো শিক্ষার উদ্দেশ্য কিন্তু সেটাও হওয়া উচিত যে মানবিক গুণাবলী অর্জন করে মানুষের পাশে থাকা। কি করে মানুষের পাশে থাকতে হয় সেই গুণগুলো কিন্তু অর্জন করতে হয়। আর মানসিক যে আবেগের ব্যাপারটা আমি বলবো, একজন শিক্ষার্থী তার আবেগকে যদি সংহত করতে জানে, তাহলে সে কিন্তু বড় হবে। আর তার আবেগ যদি সে ভালো দিকে সে তার ইয়েটা নিয়ে যায়, তাহলে সে কিন্তু তার কাছ থেকে কিন্তু অন্যরাও শিখবে। তো আমার মনে হয় যে শিক্ষার উদ্দেশ্য অনেক মহৎ। আমরা স্কুল কলেজে সন্তান পাঠাই, আমরা নিজেরাও পড়াই, তো সবার ভিতরেই আমাদের কাছে যখন শিক্ষার্থীরা আসে, তাদেরকে ক্লাসের ফাঁকে ফাঁকে বা কখনো কখনো তাদেরকে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য সবসময় প্রেরণা দেই, শিক্ষকরা দিয়ে থাকেন। কারণ একজন ভালো ডাক্তার হলো, একজন ভালো ইঞ্জিনিয়ার হলো, তার ভিতরে যদি সেই সৎ গুণগুলো আমরা না দিতে পারি, তাহলে কিন্তু তার কাছ থেকে সমাজ বা দেশ খুব বেশি কিছু আশা করবে না। তাই আমার মনে হয় যে মানবিক মূল্যবোধগুলো এগুলো যদি একদম ছোটবেলা থেকে একটা শিক্ষার্থীকে সুন্দর করে তার ভিতরে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সে বড় হয়ে দেশের সম্পদ হবে। সে শুধু তার পরিবারের সম্পদ না, সে দেশের সম্পদ। দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো প্রয়োজনে সে যেন নিজেকে বলি দিতে পারে। যেমন মুক্তিযুদ্ধে আমরা দেখেছি রুমির মাকে দেখেছি, জাহানারা ইমামকে, সে তার সন্তানকে এমন শিক্ষাই দিয়েছে যে সে সন্তান দেশের জন্য নিজেকে বলি দিল। তো এইভাবে আমরা যদি বড় বড় উদাহরণগুলো আমাদের
শিক্ষার্থীদের সামনে যদি আমরা তুলে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা মানবিক গুণগুলো তারা অর্জন করবে, এবং যে শিক্ষার যে উদ্দেশ্য শুধু পাস দেওয়া না, জিপিএ 5 পাওয়া না, প্রকৃত অর্থেই সে শিক্ষিত হবে। জি ম্যাম, ধন্যবাদ ম্যামকে। আমরা চলে যাব সেলিম স্যারের কাছে। সেলিম স্যার, স্যার আপনার কাছেও একই কোয়েশ্চেন, যে আপনার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য কি? ধন্যবাদ তোমাকে। স্যার এবং ম্যাম সুন্দর করে অনেক গুছালো কথা বলেছে। আমি একটু অন্যভাবে শুরু করতে চাই। শিক্ষা মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। আমরা অনেকেই নিজেকে শিক্ষিত বলে গর্ববোধ করি, কিন্তু শিক্ষার আসল রূপ কি এইটা হয়তো আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট না। সৃজনশীলতা, মননশীলতা, বিশ্বাসযোগ্যতা, সুন্দর ও পবিত্র জীবনের উপলব্ধি হচ্ছে শিক্ষা। ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে মানুষের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উন্মাদনা সৃষ্টি করাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য হতে পারে মানবতার পরিপূর্ণ বিকাশ, দেশ ও জাতির কল্যাণ সাধন। শিক্ষার উদ্দেশ্য হতে পারে সেই সকল গুণাবলীর পরিপূর্ণ বিকাশ, যে সকল গুণাবলী নিয়ে একজন শিশু এই পৃথিবীতে এসেছে। এই বিষয়গুলো আমরা একটু বাস্তবতা নিরিখে বলার চেষ্টা করব। সারা পৃথিবীর মতো বাংলাদেশ আজ করোনার মহামারীতে আক্রান্ত। এই করোনার মহামারীর কারণে আমাদের দেশে অনেক মানুষ এখন অসহায় অবস্থায় জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকে এই অসহায় মানুষগুলোকে যখন বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি এই ত্রাণ সামগ্রী কিছু অসাধু লোক আত্মসাৎ করছে। কারো বাড়ি খাটের নিচে পাওয়া যাচ্ছে তেলের কন্টেনার, কারো বাড়ি মেঝেতে পাওয়া যাচ্ছে চালের বস্তা, কারো বাড়ি আবার পরিণত হয়েছে ডালের গোডাউনে। এরা হয়তো সার্টিফিকেটধারী শিক্ষিত, এরা কি আসল শিক্ষিত? এরা কি শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছে? আমাদের শিক্ষা নিতে হবে শেরপুরে সেই ভিক্ষুকের কাছ থেকে, যে ভিক্ষুক ভিক্ষা করে 10,000 টাকা জোগাড় করেছিল তার ঘর পুনর্নির্মাণ করার জন্য। সে তার ঘর পুনর্নির্মাণ না করে এই টাকা ব্যয় করেছিল করোনায় অসহায় মহামানুষ, অসহায় মানুষগুলোর জন্য। আমাদের শিক্ষা নিতে হবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের সেই রিক্সা চালকের কাছ থেকে, যে রিক্সা চালক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 30,000 টাকা উপার্জন করেছিল নতুন একটি ঘর নির্মাণ করার জন্য। সেই টাকা দিয়ে ঘর নির্মাণ না করে করোনায় অসহায় হওয়া মানুষগুলোর জন্য টাকাগুলো দান করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে যখন একটি ঘর নির্মাণ করার প্রস্তাব দেওয়া হলো, তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন এর পরিবর্তে তার গ্রামে একটি রাস্তা তৈরি করার জন্য। আমাদের শিক্ষা নিতে হবে সিরাজগঞ্জে সেই গৃহবধূর কাছ থেকে, যে গৃহবধূ 1 লক্ষ টাকা জোগাড় করেছিলেন তার চিকিৎসার জন্য। তিনি তার চিকিৎসা না করিয়ে এই টাকা ব্যয় করেছে করোনায় এই ঈদে, যেই ঘরে চাল ছিল না, যেই ঘরে ডাল ছিল না, যেই ঘরে একটু সেমাই চিনি ছিল না, তার বাচ্চাদেরকে ঈদের দিন একটু সেমাই রান্না করে খাওয়াবে। ওই ভদ্র মহিলা রাতের অন্ধকারে এই ঈদ সামগ্রী কিনে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। শেরপুরের সেই রিক্সাওয়ালা, কাপাসিয়ার সেই রিক্সা, শেরপুরের সেই ভিক্ষুক, কাপাসিয়ার সেই রিক্সাওয়ালা, সিরাজগঞ্জের সেই ভদ্র মহিলা হয়তো বাড়ি বাড়ি সার্টিফিকেট নেই, বড় বড় ডিগ্রি নেই। আমার মনে হয় তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। শিক্ষা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আবার একটু জীবন স্যারের কাছে ফিরে আসতে চাই।
স্যার, আমরা ইন্টারমিডিয়েটে থাকতে প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধে পড়েছিলাম, সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত। স্যার, বর্তমান প্রেক্ষাপটে এই ধারণাটা কতটুকু যৌক্তিক? আর আমরা যেহেতু দেখি যে বর্তমানে স্টুডেন্টরা অনেক বেশি প্রাইভেট বা কোচিং এর উপর নির্ভর করে, স্যার এই বিষয়ে আপনার মতামত কি? বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক, কারণ বর্তমান সময়কে, অর্থাৎ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সময়, এই সময়টা কিন্তু আমাদের হাতের মুঠোয় নিয়ে এসছে শিক্ষাকে। এখন শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে কিন্তু কোনো প্রতিষ্ঠানে যাওয়ার দরকারই নেই। এই যে এত সুযোগ সুবিধা, কিন্তু তারপরেও কিন্তু সঙ্গে করে নিয়ে আসছে অনেকগুলি অসুবিধা। যেমন একজন শিক্ষার্থী ঘুম থেকে উঠলেই তার হাতের কাছে মোবাইল, তার হাতের কাছে টেলিভিশন, এবং টেলিভিশনে অসংখ্য চ্যানেল। সে মোবাইল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কিছু তাকে চোখ বুলাতে হয়, দেখতে হয়। তো এগুলিকে আমি একটু অসুবিধা বলেই মনে করি। এই অসুবিধাগুলি তথ্য প্রযুক্তি আমাদের লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য সুবিধা আনার পাশাপাশি অনেকগুলি অসুবিধাও নিয়ে আসছে। যেমন সোশ্যাল মিডিয়াতে সত্য মিথ্যা মিশানো বিভিন্ন তথ্য, কিংবা উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত এই সমস্ত তথ্য এই অল্প বয়সী ছেলে মেয়েরা যখন দেখতে পায়, তারা এটার প্রতি খুব উদ্বুদ্ধ হয় এবং তারা এই বিষয়গুলিকে জেনে নিজেদেরকে শিক্ষিত বা জ্ঞানী ভাবতে শুরু করে। তাছাড়া আমাদের সমাজের আরেকটা দিক হচ্ছে, বর্তমানে সবকিছু চিন্তা করা হয় অর্থনীতিকে কেন্দ্র করে। সকল কিছু পরিমাপ করা হয় অর্থবিত্তের স্কেলে। মা বাবা যখন ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় কোনো বিষয়, বা বিশ্ববিদ্যালয়ে পাঠায় কোনো বিষয় পড়তে বলে, তখন কিন্তু তাদের প্রাথমিক চিন্তাটা থাকে যে কোন বিষয়টা পড়লে বেশি অর্থ ইনকাম করা যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে আছে এই অর্থবিত্ত। আগে বলা হতো যে শিক্ষা বা এডুকেশন বা বিদ্যা হচ্ছে অমূল্য সম্পদ। এখানে অমূল্যর মানে হচ্ছে যা মূল্য দ্বারা পরিমাপ করা যায় না। কিন্তু এখন কিন্তু এটার অর্থ দাঁড়িয়েছে মূল্যহীন। তার কারণটা হচ্ছে, আমরা যখন স্টুডেন্টদেরকে বলি, যেমন কোনো স্কুল বা কলেজ যদি প্রতিষ্ঠান থেকে কোনো প্রেসার ক্রিয়েট না করে, তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাসে যেতে খুব একটা ইচ্ছুক হয় না, তারা স্কুলে বা কলেজে যেতে চায় না। আবার যেখানে প্রাইভেট পড়ছে কিংবা কোচিং করছে, সেখানেও কিন্তু তারা যেতে চায় না ঠিক মতো। কারণ সপ্তাহে 3 দিন করে যদি 12 দিনে প্রাইভেটের মাস ধরা হয়, তাহলে তারা এই 12 দিনের মধ্যে 5 দিন 6 দিন যায়। কিন্তু যাওয়ার পরে যে একটা অসম্পূর্ণ শিক্ষা তারা গ্রহণ করে, কিন্তু মাস গেলে কিন্তু ওই কোচিং সেন্টারে ওই 12 দিনের জন্যই পে করে। আমি তাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করেছি ক্লাসে, যে বাজারে গিয়ে কোন জিনিসটা টাকা দিয়ে, দোকানদারকে টাকা দিয়ে না নিয়ে চলে আসো, অথবা সম্পূর্ণ টাকা দিয়ে আংশিক কোনো কিছু নিয়ে আসো। সেটা হলো শুধুমাত্র শিক্ষা, এডুকেশনটা। তোমরা মনে করো যে এটা কম আনলেও কোনো সমস্যা নেই। এই জন্যই আমি বলছি যে এই যে শিক্ষা অমূল্য সম্পদ, এখন অমূল্যটা হয়ে গেছে মূল্যহীন। তো এই যে দিকটা, এই ব্যাপারে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তথ্য প্রযুক্তির ভালো দিকগুলিকে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে আমরা যথাযথ এবং সঠিক শিক্ষা আমরা গ্রহণ করব, এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি। ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর। তো গল্পটা হচ্ছে এরকম, বাবা সাহেব আম্বেদকর ছিলেন নিচু জাতের মানুষ। আমরা জানি যে ভারতে এখনো পর্যন্ত উঁচু নিচু এই বর্ণ প্রথাটা খুবই বেশি ভাবে বিদ্যমান। তো তিনি যখন তার
প্রবেশিকা পরীক্ষা দিতে যান তখন অনেক দূরে কেন্দ্র ছিল, সেই জীবন স্যার মনে হয় কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। স্যার আশা করি আবার আমাদের সাথে জয়েন করবেন। আমরা কৃষ্ণা ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, আপনার বলা একটা কথা আমার এখনো মনে আছে। আপনি একদিন ক্লাসে বলেছিলেন যে আমাদের গার্ল গাইডের মেয়েগুলো পড়াশোনায় এত আহামরি না হলেও তাদের সক্ষমতা যে মেয়েগুলো সবসময় পড়াশোনা করে তাদের চাইতে অনেক বেশি। আজ আমি আপনার কাছে জানতে চাইবো, ম্যাডাম আপনি কোন ধরনের সক্ষমতার কথা বলেছিলেন যেটা শুধু পড়াশোনার দ্বারা অর্জন করা যায় না? ধন্যবাদ আনিকা। আসলে বিদ্যালয়ে এক্সট্রা কো কারিকুলাম থাকে, তার মধ্যে গার্ল গাইড একটা। তো আমি নিজে একজন গার্ল গাইডের সদস্য, তো সেই হিসাবে আমি কিন্তু সবসময় চেয়েছি আমার ছাত্রীরাও যাতে এই সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে। তো একটা গার্ল গাইডে যে মেয়ে অংশ নিবে সে কিন্তু তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। পাঠ্য বইয়ের মধ্যে শুধু মুখ বুজে পড়ে না থেকে সে প্রকৃতির মধ্যে আসে, সে শারীরিক যে কসরত সেটা কিন্তু তাকে বেশ ভালোভাবে অর্জন করতে হয়। তো তুমি পড়াশোনা শিখবা, তুমি শরীরটাকে সুস্থ রাখবা না, শুধুমাত্র পড়ে পড়েই তুমি বড় হবা, সেটা তো হতে পারে না, আসলে হয়ও না সেটা। তুমি যদি শরীরকে সুগঠিত না করো, শরীরকে যদি তুমি আমি যেটা বলবো যে ব্যায়াম না করো, শারীরিক শিক্ষায় যদি তুমি শিক্ষিত না হও, তাহলে কিন্তু তোমার ক্ষুধা লাগবে না, তোমার ঘুম হবে না, তুমি যে পড়াটা সারাদিন ভোরে তুমি ক্লাসে পড়লে বা শুনলে সেটা কিন্তু তুমি ওভাবে আত্মস্থ করতে পারবে না। একটা মেয়ে যখন খেলাধুলা করবে, সে গার্ল গাইডে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, তখন তার মনটা কিন্তু ওভাবেই তৈরি হয়, সে নানান ধরনের সক্ষমতা কিন্তু তখন অর্জন করে। মনে করো স্কুলে কিন্তু প্রায় এরকম হয় যে কোনো মেয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, তখন দৌড়ে কিন্তু আমার ওই গার্ল গাইডের মেয়েগুলা কিন্তু ওরা কিন্তু সক্ষম কিভাবে মেয়েটাকে দ্রুত আমাদের কাছে নিয়ে আসবে, তারপর আমাদের নলেজে দিলে আমরা তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে যাব। তো এই কাজগুলো কিন্তু যারা তোমার ওই গাইডের সঙ্গে যুক্ত বা স্বেচ্ছাসেবার সঙ্গে যুক্ত, তারাই কিন্তু দ্রুত চলে আসে এবং প্রাথমিক চিকিৎসা কিন্তু ক্লাস থেকে দিয়েই তারপর আমাদের কাছে নিয়ে আসে। তারা জানে যে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়লে কি করে তাড়াতাড়ি তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসাটা দিতে হবে। তারপর দেখা গেছে আমাদের কাছে নিয়ে এসেছে, আমরা সেই দুইটা মেয়েকে যারা ভালো জানে, স্বেচ্ছাসেবী যারা, তাদেরকে নিয়ে দ্রুত আমরা হসপিটালে চলে যাই, যে তার প্রাথমিক চিকিৎসা আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে তাকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারি। তো এই যে আমার মেয়েরা, গার্ল গাইডের মেয়েরা, যে এই দেখো এই কিভাবে একটা সক্ষমতার পরিচয় দিল। তারপর তুমি দেখো যত দিবস হোক, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তোমার পরিবেশ দিবস, আরো যত দিবস, তোমার 21শে ফেব্রুয়ারি, কোথায় আমার গার্ল গাইডের মেয়েগুলো নাই? তারা সেই শ্বেত শুভ্র সেই ড্রেস পরে তাদের ভিতরে, তার মধ্যে মনের ভিতরে সেই একটা অন্যরকম শুভ্র চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু স্কুলের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো দিবসে স্বেচ্ছাশ্রম দেয়, তারা সেই দিবসগুলো পালন করে, সেই দিবসের যে তাৎপর্য সেগুলো তারা সেইভাবে কিন্তু তারা অংশগ্রহণ করে। এবং সেই মেয়েরা যখন তোমার বড় হবে, কিভাবে একটা গার্ল গাইডের দল চালাতে হয় সেটা কিন্তু সে স্কুল থেকেই শিখে গেল, কলেজে যে তার পরিসরটা আরো বড় হলো। তারপর সেই ছাত্রীটি আমার যখন একটা অফিসে কর্ণধার হবে বা কোনো বড় প্রতিষ্ঠানে সে বস, তখন কিন্তু তার যে সাবঅর্ডিনেট যারা থাকবে তাদেরকে কিন্তু কিভাবে হ্যান্ডেল করতে হবে, এই গুণগুলো কিন্তু সে আগে থেকেই বেশ তার ভিতরে চলে এসেছে। তখন এটা তাকে আর নতুন করে অর্জন করতে হবে না। তো আমার পড়াশোনা নিয়ে যারা থাকবে বা থাকে, তারা তো পড়াশোনার মধ্য দিয়ে এগিয়ে যাবে, তাদের অ্যাচিভ করবে তাদের ফলাফল। কিন্তু পড়াশোনায় যারা একটু
কম মনোযোগী, হ্যাঁ, যারা একটু বই পড়তে ভালোবাসে, যারা একটু খেলাধুলা করতে ভালোবাসে, যারা একটু সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত, একটু আবৃত্তি করতে ভালোবাসে, একটু অভিনয় করতে ভালোবাসে। এই যেমন আমি কিন্তু খুব যে আহামরি স্টুডেন্ট ছিলাম তা কিন্তু না। আমি কিন্তু শিক্ষকদের নজরে পড়েছিলাম এই গার্ল গাইডের সদস্য হিসেবে, আবার মনে করো সাংস্কৃতিক কর্মকাণ্ডে, আবার কখনো খেলার মাঠে একটু সেজে, যেমন খুশি তেমন সাজো, সেজেছি নিজের মনের মতো করে। সেইভাবে কিন্তু আমি এখনো অনেক মানুষের মনের মণিকোঠায় রয়ে গেছি। আর আমি কেন জানি না, আমার এই কাজগুলো আমার ছাত্রীরাও খুব ভীষণই পছন্দ করতো। তো আমি কিন্তু ওদেরকে এভাবে উৎসাহ দিয়েছি। তো আমার মনে হয় যে এইভাবে সক্ষমতা বিভিন্ন ভাবে কিন্তু আমার গার্ল গাইডের ছাত্রীরা সক্ষমতা অর্জন করতে পারে। এই জন্যই তোমাদের ক্লাসে আমি ওরকম ভাবে বলেছিলাম, যতদূর আমার মনে পড়ছে। আনিকা, ধন্যবাদ ম্যাম। আমরা সেলিম স্যারের কাছে চলে যাচ্ছি। সেলিম স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, স্যার ইদানিং বেশিরভাগ বাবা মা ছেলে মেয়েদের কাছ থেকে প্রত্যাশা করেন পরীক্ষায় ফার্স্ট হওয়া, জিপিএ 5 পাওয়া, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হওয়া। স্যারের কাছে জানতে চাই, শিক্ষা নিয়ে আমাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে মিল কতটুকু? ধন্যবাদ তোমাকে। আমি প্রায় এই ক্লাসের মধ্যে দুঃখ করে একটি কথা বলি। আমার সাথে যখন বিভিন্ন অভিভাবকদের ফোনে কথা হয় অথবা দেখা হয়, তারা আমাকে বলে, স্যার আমার ছেলেটি অথবা আমার মেয়েটি যেন রসায়নে জিপিএ 5 পায়। কিন্তু খুব কম সংখ্যক গার্ডিয়ানই আছে আমাকে বলে আমার ছেলেটি বা আমার সন্তানটি যেন রসায়ন বিষয় বুঝতে পারে এবং আত্মস্থ করতে পারে, যেহেতু আমি রসায়ন পড়াই। সম্মানিত অভিভাবকদের আমি বলতে চাই, আসুন আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষার পাশাপাশি তাদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। একজন একজন আদর্শ মানুষ দেশ ও জাতির সম্পদ। আমরা ঘরে জানালা রাখি বাতাসের জন্য, আলো কি আটকে রাখতে পারি? জানালা দিয়ে আলো ঘরে প্রবেশ করে ঘরকে আলোকিত করে। ঠিক একজন ছাত্র ক্লাসে ফার্স্ট নাও হতে পারে, জিপিএ 5 নাও পেতে পারে, ভালো প্রতিষ্ঠানে নাও পড়তে পারে। সে যদি ভালো মানুষ হয়, তার দ্বারা আলোকিত হবে পরিবার, সমাজ, রাষ্ট্র। জিপিএ 5 পাওয়াই শুধুমাত্র একমাত্র শিক্ষার্থী মূল্যায়নের প্রধান হাতিয়ার হতে পারে না। এই বিষয়টা আমি শ্রদ্ধেয় স্যার, বিশ্ব সাহিত্যের কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যারের বক্তৃতার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি। স্যার একদিন ক্লাস নিচ্ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে, হঠাৎ করে পাশের বস্তিতে আগুন লেগে গেল। ছাত্রছাত্রীরা এদিক সেদিক ছোটাছুটি করে দৌড়ঝাঁপ করে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। ঘন্টাখানিক পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসলো, সবাই আবার ক্লাসে ফিরে আসলো। স্যারও ক্লাসে গেলেন। স্যার ক্লাসে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য অবলোকন করলেন। স্যার খেয়াল করলেন কিছু ছাত্রের পোশাক আশাক ক্লাসের আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখনো তাই আছে। আবার কিছু ছাত্রের যারা ক্লাসে মেধাবী বা ভালো ছাত্র নামে স্যারের কাছে পরিচিত ছিল, আর কিছু ছাত্রছাত্রীর শরীর ভেজা, জামা কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো। এই অবস্থা কেন? ছাত্ররা বলছিল, আগুন লাগার পর স্যার আমরা আমাদের যার যার অবস্থান থেকে আগুন নেভানোর চেষ্টা করেছি। স্যারের আর বুঝতে বাকি থাকলো না ওই ছেলেগুলো মানুষের প্রতি মমত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা কতটুকু। এরপর থেকে স্যার ছাত্র বা শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে তার নম্বর বন্টনের পরিবর্তন আনলেন। স্যার 100-র মধ্যে 50 মার্ক রাখলেন একাডেমিক শিক্ষার জন্য, আর 50 মার্ক রাখলেন স্যার ওই ছাত্রের সামাজিক, মানুষের প্রতি, দেশের প্রতি কমিটমেন্ট ও ভালোবাসা। সুতরাং একটা ছাত্রের শুধু জিপিএ 5 পাওয়া তার মূল্যায়নের একমাত্র হাতিয়ার হতে পারে না।
অতএব সম্মানিত অভিভাবক, আসুন আমাদের সন্তানকে সুশিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলি। ধন্যবাদ আনিকা তোমাকে। ধন্যবাদ স্যার। এবার আমরা আবার জীবন স্যারের কাছে যাব। স্যারের কাছে জানতে চাই যে আমাদের এই দীর্ঘ সময়ের কোয়ারেন্টিনে আমরা স্টুডেন্টরা অনেকেই পড়াশোনা থেকে একদমই দূরে সরে গিয়েছি। ব্যাপারটা অনেকটা এরকম যে স্কুল কলেজ থাকলে বা পরীক্ষা থাকলে শুধুমাত্র পড়াশোনা করতে হবে। স্যারের কাছে জানতে চাইবো স্যার এই বিষয়ে আপনার মতামত কি? একজন স্টুডেন্টের কেন নিজ তাগিদ থেকে পড়াশোনা করার মতো দায়িত্ববোধটা আসে না? আসলে হচ্ছে কি, এইটার মূল কারণটা হচ্ছে আলস্য। এবং আমরা মানুষরা কিন্তু সবসময় যে কোনো ব্যর্থতার জন্য সবসময় কিন্তু অপরকে দোষ দিয়ে থাকি। কিন্তু একজন মানুষ তার আলস্যের কারণে এবং তার লক্ষ্য স্থির না করার কারণে কিংবা লক্ষ্যে পৌঁছার জন্য তার যে দৃঢ়তার দরকার সেইটা না থাকার জন্য নিজেই কিন্তু নিজের সবচেয়ে বেশি ক্ষতি করে। যদিও আমরা অপরকে দোষ দেই, একজন মানুষ নিজে তার যে পরিমাণ ক্ষতি করে পৃথিবীতে অন্য কেউ নাই যে সেই পরিমাণ ক্ষতি তার করে। যেমন একটু আগে আমি যে গল্পটা বলতেছিলাম যে ডক্টর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রণেতা, তিনি যখন প্রবেশিকা পরীক্ষা দিতে যান তখন তার গরু গাড়িতে করে যাচ্ছিলেন। তো সেখানে গাড়োয়ান অর্ধেক পথে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলো যে তোর জাত কি। তখন সে তার নিজের জাত বলার পরে সাথে সাথে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে যে আমরা নিচু জাতের লোক আমার গাড়িতে উঠাই না। তখন আম্বেদকর কি করবে, এত দীর্ঘ পথ, বাকি পথটা তিনি দৌড়ে গিয়ে তারপরে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী অংশগ্রহণ করার পরে তিনি ডক্টর আম্বেদকর হয়েছেন এবং বাকিটুকু ইতিহাস। ভারতের সংবিধানের জনক বলা হয় তাকে। এখন নিজের যে ইচ্ছা শক্তি সেইটা যদি তার না থাকতো তাহলে কিন্তু তাকে কেউ শিক্ষা দিতে পারতো না। এই শিক্ষার জন্য কিন্তু নিজের দৃঢ়তা কিন্তু সবচেয়ে বেশি দরকার। তো এখন এই যে বর্তমানে প্রাইভেট পড়া, এই প্রাইভেটের প্রতি ঝুঁকে যাওয়া, এই সমস্ত কিছুর কারণ হচ্ছে যে নিজে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছার জন্য যে পরিমাণ পড়াশোনা তার করতে হবে সেটা কিন্তু সে করছে না, শুধু অযথা একজন প্রাইভেট পড়তেছে তার দেখা দেখি যাচ্ছে। আমি সবসময় বলি যে প্রাইভেট কোচিং কখনো ক্লাসের বিকল্প হতে পারে না। আগে ক্লাসে এসো, ক্লাসে এসে যদি বুঝতে না পারো তারপরে তুমি প্রাইভেটের কথা চিন্তা করবে, কিন্তু তার আগে না। কিন্তু আমরা দেখা গেল যে ভর্তির আগে আমরা প্রাইভেট শুরু করে দিলাম সবচেয়ে ভালো শিক্ষকের কাছে, কিন্তু বাসায় কিছুই পড়লাম না। এতে করে হয় কি যে আমি প্রাইভেটের কোর্সটা কমপ্লিট করলাম কিন্তু বাসায় না পড়ার কারণে আমার কিন্তু লক্ষ্য, অ্যাকচুয়ালি লক্ষ্য কি, লক্ষ্য তো নাই। তো সেই লক্ষ্যটাই কিন্তু অর্জিত হয় না। আর বাবা মা জানে যে প্রাইভেট পড়েও আমার ছেলে ফেল করলো কিংবা প্রাইভেট পড়ার পরও সঠিক ফলাফল পেলাম না। তো সেই জন্য আমি মনে করি প্রাইভেট তো সে পড়বে যে নাকি সিদ্ধান্ত নিবে যে আমি এখন থেকে পড়াশোনা করব বা আমার দরকার, আর দরকার না হলে প্রাইভেট তো দরকার নাই। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এটা এখনো উন্নত দেশের মতো নয়, যে শিক্ষার্থী এবং শিক্ষকের যে অনুপাতটা সেটা খুবই নাজুক। তা না হলে পরে প্রাইভেটের হয়তো প্রয়োজনও হতো না। কিন্তু তারপরও প্রাইভেট, আমি বলছি না যে প্রাইভেট দরকার হলে প্রাইভেট পড়বে, কিন্তু অযথা একজনের দেখা দেখি কিংবা প্রাইভেট পড়া শুরু করে দিলাম কিংবা প্রাইভেট পড়ার কারণে ক্লাস না করলাম, এগুলি একদমই করা উচিত না এবং সেটা করলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আরেকটা গল্প আমি বলি, ধন্যবাদ। যেমন ডক্টর নক্রুমা, আফ্রিকান কান্ট্রি, ডক্টর নক্রুমা ঘানার প্রেসিডেন্ট। তো তিনি যখন ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন তখন তার খাওয়া পড়ার কোনো সঙ্গতি নেই। তখন তিনি কয়লা সংগ্রহ করে সেগুলি বিক্রি করে তারপরে খেতেন। তো একদিন তার প্রচন্ড জ্বর হওয়াতে সে আর কয়লা সংগ্রহ করতে পারেনি। সে জ্বরে বেহুশ হয়ে রাস্তায় একটা গাছের নিচে পড়েছিল। তো সেই পথ দিয়ে যাচ্ছিলেন ঘানার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, তাকে দেখে খুব মায়া হলো, তাকে নিয়ে বাড়িতে তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করলেন এবং তার লেখাপড়ার কথা জিজ্ঞেস করলে তার যে আগ্রহ সেটা দেখে তাকে স্কুলে ভর্তি করে দিলেন। এবং স্কুলে ভর্তি করে দেওয়ার পর
তারপরে তো ইতিহাস, ডক্টর নক্রুমা এবং ঘানার প্রেসিডেন্ট, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু শিক্ষিত মানে স্বশিক্ষিত, যে প্রশ্নটার জবাব আমি দিতে চাচ্ছিলাম, যে নিজেদের ইচ্ছায় কিন্তু তারা এই শিক্ষাটা গ্রহণ করেছেন। এই শিক্ষাটা যদি তারা নিজেরা না শিখতেন, কারো সাধ্য নেই যে তাকে শিক্ষা দিতে পারবে। তো সেই জন্যই শিক্ষিত মানেই হচ্ছে স্বশিক্ষিত। তো আমাদেরকে ধন্যবাদ এই স্যার। শিক্ষার ব্যাপারে আরো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আরো নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের, হ্যাঁ, এই আলসেমি করলে, যেমন আমি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কথা বলছি, তিনি কিন্তু বলছেন যে পাপের যেমন বিচার আছে, এই অলসতারও একদিন বিচার হবে। সেটার বিচার তো হয়ই, আমরা কোনো কিছুতে সাফল্য পাই না, এটাই তো একটা সবচেয়ে বড়। তো সেই জন্য ছাত্রছাত্রীদের প্রতি আমার আবেদন থাকবে, আমরা অ্যাক্টিভ থাকব, আমরা সক্রিয় হব, আমরা নিজেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছবো। স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু উদাহরণ আমাদের সাথে শেয়ার করার জন্য। কৃষ্ণা ম্যাডামের কাছে আবার যেতে চাই। ম্যাডাম, আমরা অনেক সময় দেখি যে ম্যাডাম, শিক্ষার মূল উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে স্কুলে বা কলেজে আমরা যে বিষয়গুলো পড়ে এসেছি, ব্যবহারিক বিষয়গুলো যেমন কৃষি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, এই শিক্ষাগুলো আমরা অনেকেই তেমন গুরুত্ব দেই না। আমাদের অনেকের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে ওঠেনি। ম্যাডাম, আপনার কাছে আমি জানতে চাই যে আমরা এই ব্যবহারিক শিক্ষাগুলোর গুরুত্ব কিভাবে বাড়াতে পারি? ধন্যবাদ আনিকা। আসলে আমাদের ভিতরে একটা প্রথম থেকে বাবা মারা ওই দেখা দেখি আর কি, সবাই চায় ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে বড় চাকরি করবে, ডিসি হবে, এসপি হবে, এরকম একটা প্রত্যাশা সব বাবা মাই কিন্তু ছোটবেলা থেকেই সন্তানের উপরে চাপিয়ে দিতে থাকে। তো সন্তানও কিন্তু দেখা যায়, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করেছি ক্লাসের ছাত্রীদের যে তোমরা কি হতে চাও, বেশিরভাগ স্টুডেন্ট তোমরা বলেছো আনিকা যে আমরা ডাক্তার হতে চাই, আমরা ইঞ্জিনিয়ার হতে চাই। তো আমি বারবার বলতাম, তোমরা কেউ টিচার হবা না? আমাদের মতো কেউ টিচার হতে চাও না? খুব কম, 2-1 মেয়েকে আমরা পেয়েছি। তো আসলে আমার মনে হয় কি, পরিবার থেকে যদি বাবা মা এই বিষয়ে যারা দক্ষ, যেমন আমি শাইখ সিরাজের নাম বলতে পারি, কৃষি বিষয়ে তো উনি এখন বিশ্বব্যাপী পরিচিত একজন ব্যক্তিত্ব। তো উনি দেখিয়েছেন যে কিভাবে ছাদ কৃষি করে কিভাবে কৃষির উন্নতি করা যায়। আমাদের একটা প্রিয় অনুষ্ঠান, হৃদয়ে মাটিও মানুষ, প্রিয় ব্যক্তিত্ব। তো আমরা বাবা মায়েরা বা আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে বলি যে ওই বিষয়টার উপরে যদি সুন্দর করে আমরা তাদেরকে ছোটবেলা থেকে আমরা যদি তাদেরকে স্বপ্ন দেখাই যে না, তুমি একজন কৃষক হলেও একজন স্বয়ংসম্পূর্ণ কৃষক হও, তখন তোমার একটা খামার হবে, এভাবে যদি আমরা তাদেরকে স্বপ্ন দেখাই, তাহলে আমার মনে হয় যে ওরা এই বিষয়ে আগ্রহী হবে। তারপর তোমার দেখো শামসুন নাহার পুষ্টিবিদ, প্রতিদিন তার লেখা আমরা পত্রিকায় পড়ি যে আমাদের কিভাবে ভালো থাকতে হবে। তারপরে তোমার ব্যায়ামবিদ, যে কিভাবে যোগ ব্যায়ামের মাধ্যমে ভালো থাকা যায়। তারপর খেলোয়াড়, কিভাবে একজন সাকিব হাসানকে আমাদের সারা বিশ্ব চিনি, খেলার মধ্য দিয়েই কিন্তু সে সারা বিশ্বকে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা যদি এভাবে শিক্ষকরা, বিশেষ করে শিক্ষকরা যখন স্টুডেন্টদের সাথে আমরা ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পাই, আমরা যদি তাদেরকে এভাবে ওই বিষয়গুলো সম্পর্কে, তুমি যে বিষয়গুলো উল্লেখ করেছো, কম্পিউটার, কৃষি, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা তাদের মধ্যে স্বপ্ন ছড়িয়ে দেই বা স্বপ্ন বুনতে সহযোগিতা করি, আমার মনে হয় যে আজকে হয়তো বলছে না, এই স্বপ্ন যদি তাদের আমরা দেখাতে পারি, এই ড্রিম যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই তারা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইবে না, তোমার ওইসব বিষয়েও তোমার পুষ্টিবিদ, কৃষিবিদ, কৃষি একটা বড় একটা খামার হবে, যা সেখানে বাগান থাকবে, সেখানে হাজার রকমের ফুল থাকবে, এরকম স্বপ্ন কিন্তু ওরা দেখবে, এবং সমাজে কিন্তু এই পেশার প্রতি শ্রদ্ধাও বাড়বে এবং মানুষের দৃষ্টিভঙ্গিরও কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে।
এগুলোতেও তারা আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই এগিয়ে আসবে বলে আমি মনে করি আনিকা। ধন্যবাদ ম্যাডাম। সেলিম স্যারের কাছে যাব। স্যার, ইদানিং দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকেই পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, অথবা পছন্দ মতো সাবজেক্ট পায় না। এতে করে অনেকেই ডিপ্রেশনে চলে যায়। এর ফলে তার জীবনের সমস্ত সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্যার, আপনার কাছে জানতে চাইবো, এই যে জীবনে ঘুরে দাঁড়ানোর শিক্ষা, ব্যর্থতা মেনে নেওয়ার শিক্ষা, এরকম জীবন ঘনিষ্ঠ শিক্ষা আমরা কিভাবে অর্জন করতে পারি? ধন্যবাদ আনিকা তোমাকে। তোমার এই প্রশ্নের উত্তরটা আমি শুরু করতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থন অনুষ্ঠানের একটি বক্তৃতার কিছু অংশ তুলে ধরে। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, আমি এসএসসি পাশ করি 3rd ডিভিশনে, এইচএসসি পাশ করি এক বিষয়ে ফেল করে পরের বছর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসি, ভর্তি তো দূরের কথা, আমাকে ভর্তি ফর্মই দেওয়া হয় নাই। মহামান্য রাষ্ট্রপতি পরে বলেন, আল্লাহর কি লীলা খেলা, যে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে পারিনি, আজকে আমি সেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সারা বাংলাদেশে যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে, যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক আমি। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে পড়তে পারোনি, আশানুরূপ সাবজেক্ট পাওনি, হতাশ হওয়ার কিচ্ছু নেই। সততা, ধৈর্য, সাহস নিয়ে যে সাবজেক্ট পেয়েছো সামনে এগিয়ে যাও, সাফল্য আসবে ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা হয়তো তোমার এর মধ্যেই মঙ্গল রেখে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, খুব সংক্ষেপে বলতে চাই, ব্যর্থতা মানে জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববে না জীবন শেষ, ভাববে এটি জীবনের কমা, অর্থাৎ স্বল্প বিরতি, ফুল স্টপ নয়, শেষ নয়। সুতরাং যেখানে শেষ এখান থেকে শুরু করো, সত্য ন্যায়ের পথে থাকো, সাফল্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। এবার আমি একটু আফসানের কাছে যাব। আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করেছেন অতিথিদের জন্য। আফসান একে একে সে প্রশ্নগুলো করবে। ধন্যবাদ আনিকা। আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি, তবে আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, আপনাদের যদি এছাড়া আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানান, এবং আপনাদের যদি কোনো স্টোরি থাকে আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, আপনারা সেটিও শেয়ার করতে পারেন। তো আমরা কিছু কোয়েশ্চেনে যাব। ম্যামের কাছে আমার জন্য একটি কোয়েশ্চেন রয়েছে, ভিউয়ার্সদের থেকে পেয়েছি। আমরা মজা পাওয়ার জন্য গল্পের বই পড়ি, এতে করে ইয়ুথদের উপর যে প্রভাব পড়ে যদি একটু বিশ্লেষণ করতেন। কৃষ্ণা ম্যাম। আরেকবার বলো প্রশ্নটা আরেকবার। জি, একজন কোশ্চেন করেছেন যে আমরা মজা পাওয়ার জন্য গল্পের বই পড়ি, এতে করে ইয়ুথদের উপর যে প্রভাব পড়ে তা যদি একটু বিশ্লেষণ করতেন। হ্যাঁ, গল্প বই আমরা পড়ি মজার জন্যে, জ্ঞানের জন্যে। আমার কি বলবো, ভালো লাগার একটা বিষয় যে আমি বই পড়ে সেখান থেকে আমি জ্ঞান অর্জন করি। আমার অনেক কিছু সম্পর্কে আমি জানতে পারি, যে লেখকদের হয়তো আমি দেখিও নাই কখনো, কিন্তু তার লেখার মধ্য দিয়ে আমি তার সাথে পরিচিত হতে পারি। সেই সঙ্গে তার যে জ্ঞান, সে জ্ঞানের সঙ্গেও আমি পরিচিত হতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম, আমরা অনেকটা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটি কোশ্চেন নিব। রাকিব স্যার আমাদের কোশ্চেন করেছেন যে এখনকার সময়ে শিক্ষার্থীদের দৈনন্দিন পড়ার ব্যাপারে জীবন স্যার ও সেলিম স্যারকে কিছু বলার জন্য। আমি জীবন স্যারকে একটু অনুরোধ করব আমাদের এই উত্তরটি দেওয়ার জন্য, যে এখনকার সময়ে শিক্ষার্থীদের দৈনন্দিন পড়ার ব্যাপারে যদি কিছু বলতেন।
জীবন স্যার। স্যার মাইকটা বোধহয় একটু মিউট হয়ে রয়েছে। সমস্যা নেই, স্যার আপনার ঠিক হয়ে মাইক্রোফোনটা যাচ্ছে। একটু আনমিউট করুন। জীবন স্যার। আচ্ছা, আমরা বোধহয় আমরা সেলিম স্যারের কাছ থেকে আগে শুনে নিচ্ছি, তারপর জীবন স্যারের কাছে চলে যাব। সেলিম স্যার, যদি স্যার একটু বলতেন যে এখনকার সময় শিক্ষার্থীদের দৈনন্দিন পড়ার ব্যাপারে একটু। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আসলে আচ্ছা আচ্ছা। করোনার মহামারীতে আমরা সবাই এখন গৃহবন্দী। আমরা সবাই একটু মানসিক অস্থিরতায় ভুগছি, শারীরিক সমস্যায় ভুগছি। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীকে বলবো, সবসময় শুধু পড়ার টেবিলে নয়, তুমি কিছু সময় ভাগ করে তোমার একাডেমিক পড়াটা পড়ো, কিছু সময় ভাগ করে পত্রিকা, টেলিভিশন দেখো, কিছু সময় ভাগ করে তুমি শারীরিক ব্যায়াম করো, কিছু সময় ভাগ করে তুমি তোমার বাবা মাকে সময় দাও, ছোট ভাই বোন থাকলে তাদের সাথে খেলা করো, এবং এবং তুমি এই সুযোগে তুমি যেই ধর্মের হও না কেন, তোমার ধর্ম বিষয়ে একটু জ্ঞান অর্জন করো। কারণ মানুষ শুধু এই দুনিয়াটা নয়, আখিরাতও আছে। আমি আশা করব এই লকডাউনের সময়ে বাসায় থেকে তুমি তোমার পরিবারের সাথে সুন্দর একটি সময় কাটাও, বাবা মার প্রতি আরো যত্নশীল হও, তোমার ছোট যারা থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর করে সময় কাটাও। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম স্যারকে। স্যার, জীবন স্যারের আমরা দৃষ্টিভঙ্গিটা শুনতে চাচ্ছিলাম যে এখনকার সময় শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনাটা করতে পারে। বাসায় আমরা সবাই এখন অনেকদিন ধরে বাসায় রয়েছি, মানসিক পরিবর্তন। তো স্যার, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ তোমাকে। আমি হ্যাঁ বলছি যে এখন করোনার সময়ে আমরা তো বেশিরভাগ সময় বাসায় থাকছি, তবে আমি মনে করি যে বাসায় থেকে সময়টাকে আমরা লেখাপড়ার মাধ্যমে কাজে লাগাতে পারি। তার কারণটা হচ্ছে আমরা WHO যে নির্দেশিকা, সেখানে যে আমাদের করণীয়, সেখানেও কিন্তু বলা আছে যে বই পড়ার কথা। তো আমরা এই সময়টাতে যদি লেখাপড়া করে এগিয়ে রাখি, তাহলে পরবর্তীতে যারা পড়ালেখা করছে না তাদের চাইতে কিন্তু আমরা অনেক এগিয়ে থাকব। তো সেই জন্য আলসেমি না করে আমাদের এই লেখাপড়াটাকে বা রেগুলারাইজ আমাদের লেখাপড়াটা করা উচিত। কারণ হচ্ছে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একটা উক্তি ছিল যে আমি কাজটা করেছিলাম কারণ আমি জানতাম সুযোগ একবার আসবেই। তো তুমি যদি তোমার লেখাপড়াটা এগিয়ে রাখো, তাহলে এই সুযোগটা তুমি কখনো না কখনো অ্যাপ্লাই করতে পারবেই। তো সেই জন্য আমাদের এখন যা কাজ, বেশিরভাগ সময় বাসায় থাকছি, তো এই সময়টাকে আমি মনে করি লেখাপড়ার কাজে ইউটিলাইজ করা উচিত। ধন্যবাদ স্যার। আহসান, স্যার, আমার জীবন একটি স্যারের কাছে। প্রশ্ন আছে। জি জি আনিকা। কৃষ্ণা ম্যাডামের জন্য আমার একটি প্রশ্ন আছে, আমরা যেটা কমেন্ট থেকে পেয়েছি। ম্যাডাম, বর্তমান শিক্ষা কি আমাদের উদার হতে শেখাচ্ছে নাকি আত্মকেন্দ্রিক করে ফেলছে? বর্তমান শিক্ষা আমার মনে হয় যে উদার হতেও শেখাচ্ছে, আবার আত্মকেন্দ্রিকও করছে। কারণ আমরা শুধুমাত্র নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করি, হ্যাঁ, এবং সেভাবে ইঁদুর দৌড়ে আমরা এগিয়ে যাই। কিন্তু সেটি না করে যদি আমরা ইয়া করতাম, যে ওভাবে না করে আমরা যদি সুন্দর মতো আমরা এগিয়ে যেতাম, তাহলে আমার মনে হয় যে এই ইঁদুর দৌড়ে না দৌড়িয়ে আমরা বর্তমান শিক্ষাটাকে যদি ভালোভাবে কাজে লাগাতাম, তাহলে আমার মনে হয় যে আমরা আরো জীবনে আমাদের সাফল্য আসতো। আনিকা। ধন্যবাদ ম্যাডাম। জি ম্যাম, ধন্যবাদ ম্যামকে। জীবন স্যারের কাছে চলে যাব। জীবন স্যারের কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, কমেন্ট থেকে আমরা পেয়েছি। জীবন স্যার ক্লাসে থাকতে সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে মূল্যবোধকে বেশি গুরুত্ব দিতে বলতেন। স্যারের কাছে একটি প্রশ্ন, আমরা পারিবারিক শিক্ষা থেকে মূল্যবোধ শিখি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের মূল্যবোধ গঠনে কতটুকু ভূমিকা রাখছে?
জীবন স্যার। জীবন আচ্ছা, স্যার আমরা থেকে বিচ্ছিন্ন হ্যাঁ, হয়ে গেছে। আমরা অন্য আরেকটি কোশ্চেন নিয়ে নেব যদি জীবন স্যার আমাদের সাথে জয়েন না করেন। স্যার, হ্যাঁ, জীবন স্যার শুনতে পাচ্ছেন? জীবন স্যারের কাছে আমি একটু যেতে যাচ্ছিলাম। স্যার, আমার কথা হ্যাঁ, কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। স্যার, আপনার কাছে একটি কোয়েশ্চেন ছিল ভিউয়ার্সদের থেকে, যে জীবন স্যার ক্লাসে থাকতে সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে মূল্যবোধকে বেশি গুরুত্ব দিতে বলো, বলতেন। শুনতে পাচ্ছি আমি, প্রশ্নটা আবার বলো। জি, তো স্যারের কাছে একটি প্রশ্ন, আমরা পারিবারিক শিক্ষা থেকে মূল্যবোধ শিখি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের মূল্যবোধ গঠনে কতটুকু ভূমিকা রাখবে? স্যার, আমাদের যদি শুনতে পেয়ে থাকেন স্যার। হ্যাঁ, আর প্রশ্নটা আর একটু আরেকবার বলো, বোঝা যাচ্ছে না। জি স্যার, আমি কোশ্চেনটা আরেকবার করতেছি। স্যার, মূল্যবোধ নিয়ে একটি কোশ্চেন ছিল ভিউয়ার্সদের থেকে, যে আমরা পারিবারিক ভাবে মূল্যবোধ শিখি, তো স্কুল কলেজ এই বিষয়ে কিভাবে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার কি প্রশ্নটি শুনতে পেয়েছেন? প্রশ্নটা তো আহ, স্যার প্রশ্নটি হচ্ছে আমরা মূল্যবোধ মূল্যবোধ গঠনে স্কুল কলেজ মূল্যবোধ কিভাবে নিয়ে তুমি অবদান প্রশ্ন রাখতে পারি? শোনা যাচ্ছে না। না, জি স্যার। আমি প্রশ্নটা ভালো করে বুঝতে পারিনি, যদি আরেকবার বলতে তাহলে ভালো হতো। স্যার, মূল্যবোধ গঠনে স্কুল কলেজ কিভাবে অবদান রাখতে পারে? না, কেটে যাচ্ছে, কথাগুলি ঠিক মতো আসছে না। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমরা আপনার কাছে আবার আসবো। আফসান, তোমার অন্য কোনো জি প্রশ্ন স্যার, থাকলে অন্য কোনো অতিথিদের কাছে তুমি আমি করতে পারো। সেলিম স্যারের বুঝতে কাছে পারছি না। চলে যাব। আনিকা, আমরা আমি কিছু সেলিম শুনতে স্যারের পাচ্ছি কাছে, না, কিছুই শুনতে প্রশ্নটা পাচ্ছি না। একটু লিখে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন সেলিম স্যার? রাফসান, আমরা কিছুই শুনতে পাচ্ছি না, কোনো কোশ্চেনই শুনতে পাচ্ছি না। কৃষ্ণা ম্যাডামকে শুনতে আহ, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কৃষ্ণা শুনতে পাচ্ছি ম্যাডামের কাছে আনিকা। কোনো প্রশ্ন থাকলে তুমি সেটি করো আফসান। ওকে, কৃষ্ণা ম্যাম কে আমার একটা কোয়েশ্চেন রয়েছে। ম্যাম যদি বলতেন যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন, তো এই সংকটময় সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা কি করতে পারেন, তাদের জন্য যদি একটু কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আফসান। এই এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে পরীক্ষা যে কোনো সময় হতে পারে। কাজে এই করোনা কালের এই দুঃসময়ে তাদেরকে সুস্থ থাকতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে এবং টাইম মেনে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। যে স্পিড নিয়ে তারা পরীক্ষা 1 এপ্রিল থেকে হওয়ার কথা ছিল, সেই রকম ভাবে তাদের এটা কখনোই মাথা তারা যেন না আনে যে এখন এইরকম একটা দুঃসময় চলছে। যত টিভি এই সমস্ত খারাপ খবরগুলো থেকে তারা দূরে থাকবে, মানসিক ভাবে তারা ভালো থাকার চেষ্টা করবে, তারা পড়াশোনা রেগুলার করবে এবং সুন্দর মতো খাওয়া দাওয়া করবে। মানে পরীক্ষার জন্য যে কোনো সময় তারা প্রস্তুত থাকবে, যেন যে কোনো সময় পরীক্ষা হবে এটা যেন তারা মাথায় রাখে, যে কোনো দিন ডিক্লেয়ার দিতে পারে, সেই ধরনের প্রস্তুতিটা অবশ্যই যেন এসএসসি পরীক্ষার্থীরা রাখে। তাহলে কিন্তু তারা সেই আগের মতো যে স্পিড নিয়ে তারা পড়ছিল সেটা তারা কন্টিনিউ করতে পারবে এবং পরীক্ষা হলে অবশ্যই তারা সুন্দর মতো পরীক্ষা দিতে পারবে। আমার নিজেরও একটা ভাগ্নি আছে যে এবার পরীক্ষার্থী। আমি যখনই ফোন দেই তখনই শুনি যে না, সে পড়াশোনা করছে। এটা শুনে কিন্তু আমি বেশ খুশি হই যে না, ওর বাবা মাও ওকে এই করোনার বিষয়ে তেমন খুব একটা কিছু শোনাচ্ছে না, ওর মতো একটা জগৎ তৈরি করে নিয়ে ওর ভিতরে ও ডুবে আছে। তো এই এসএসসি পরীক্ষার্থীদের আমি বলবো যে মায়েরা বাবারা তোমরা ভালো করে তোমাদের সেই যে কাজটা তোমরা সুন্দর মতো করছিলে, কারণ তোমাদের সামনে ভর্তি পরীক্ষা, তোমরা সেই পড়াশোনাটা চালিয়ে যাও। তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেই প্রস্তুতিটা নিয়ে তোমরা পড়তে থাকো। এটাই আর কি কথা ওদের উদ্দেশ্যে আমার।
ধন্যবাদ ম্যামকে। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি ভিউয়ার্সদের কাছে আমি আবারও বলতে চাই যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এবং আপনাদের যদি কোনো স্টোরি থাকে যেটি শেয়ার করতে চান, কমেন্টে জানাতে পারেন। জীবন স্যার যদি শুনতে পান, আমি আপনার কাছে চলে যেতে চাই। জীবন স্যার। হ্যাঁ, শুনছি, বলো। আমি বলো। কিছুই শুনতে পাচ্ছি না। জীবন স্যারের কাছে আমার একটি কোয়েশ্চেন রয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, কোয়েশ্চেনটি একটু বলো। আগে করেছিল, আমি রিপিট করতেছি। হ্যাঁ, স্যার ক্লাসে থাকতে সবসময় মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতেন এবং হ্যাঁ, সেই মূল্যবোধ আমাদের স্কুল কলেজ থেকে আমরা স্কুল কলেজ সেই মূল্যবোধের জন্য কি ভূমিকা রাখতে পারে? থ্যাংক ইউ। মূল্যবোধের ক্ষেত্রে স্কুল কলেজই তো সর্বাগ্রে এই ভূমিকা পালন করবে, কারণ একজন শিক্ষার্থীর প্রথম কিন্তু তারা স্কুলে গিয়ে যা কিছু শিখার শিখে, এবং স্কুলকে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। স্কুলের শিক্ষকদেরকে কিন্তু তারা মানে খুবই বেশি গুরুত্ব দেয়। তো সেই জন্য স্কুল কলেজ থেকে যে মূল্যবোধের যে বিষয়গুলি সেগুলি যা শিখাবে সেগুলি তাদের মনের মধ্যে গেঁথে থাকবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, বর্তমান স্কুল কলেজ বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেখানে কিন্তু এই মূল্যবোধের বিষয়গুলি খুব একটা আলোচনা করা হয় বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এখানে এই যে আমাদের আত্মিক উন্নতি, নৈতিক যে উন্নতি, এগুলি সমস্ত কিছু কিন্তু আমাদের ওই পাঠ্যক্রম সিলেবাস অন্তর্ভুক্ত লেখাপড়া দিয়ে হচ্ছে না, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়ালেখা দিয়ে হচ্ছে না। সেগুলির জন্য আমাদের দরকার আমাদের ছাত্রছাত্রীদেরকে অনানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা, বই পড়া এবং ভালো কাজ করা, বিভিন্ন প্রয়োজনীয় যে বই পুস্তকগুলি আছে, ম্যাগাজিন আছে, পত্র পত্রিকা আছে, বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছে, সেগুলির মাধ্যমে শিখতে পাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এখানে একটা কথা বলে রাখি, যেমন এই যে বই পড়া, এইটা দিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বই। আমরা যারা যত ডিগ্রি অর্জন করি না কেন, যেমন তোমাকে একটা কথা আমি বলে রাখি, যেমন বিল গেটস, তিনি এখনো পর্যন্ত, তিনি তো তার প্রতিষ্ঠান থেকে অবসরে চলে গেছেন, কিন্তু তিনি লিখেছেন যে তিনি এখনো বছরে 50টা বই পড়েন। তো 50টা বই পড়া মানে হচ্ছে 52 সপ্তাহে 50টা বই পড়া, প্রতি সপ্তাহে একটা করে বই পড়েন। এখন প্রশ্ন হচ্ছে, তার জীবনে তো সবকিছু পাওয়া হয়ে গেছে, আমরা যদি ভাবি যে তার এত বই পড়ার দরকার কি, কিন্তু তারও বই পড়ার দরকার। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট, তিনি 500 পৃষ্ঠার বই পড়েন প্রতিদিন, কিন্তু আমরা এই যদি 20 পৃষ্ঠা কিংবা 50 পৃষ্ঠা প্রতিদিন পড়ি, তাহলে আমাদের জিপিএ 5 কোথায় যাবে? তো কাজেই আমাদের এই যে বই পড়া, সেটা উদ্বুদ্ধ করতে হবে, এবং এইটা স্কুল কলেজ থেকে করা সম্ভব। আর সব মূল্যবোধের ওই পাঠ্য বই থেকে আসবে না, সেটা করার জন্য কিন্তু আমাদের বই দরকার। এবং এই যে বই সহ অন্যান্য মাধ্যম, যেটা আমরা জীবনব্যাপী শিক্ষা বলছি, সেগুলিতে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করতে না পারি, তাহলে একেবারেই জিপিএ 5 উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের পড়ালেখাটা চালিত হবে। তো সেখানে মূল্যবোধ গড়ে উঠবে না। মূল্যবোধ স্কুল কলেজ থেকেই হবে, কিন্তু সেটা ওই কারিকুলামের বাইরে থেকে শিক্ষকদেরকে এগুলি শিখাতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। একবার যদি ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা যায়, স্বাদ যদি ছেলে মেয়েরা পেয়ে যায়, তাহলে তাদেরকে থামাতে পারবে না। যেমন ধরো, এই যে করোনাকালীন সময়, এই সময়ে কিন্তু বহু আমাদের কলিগদেরকে জানি যারা প্রচুর বই পড়েছে, 20টা 30টা 40টা 50টা বই পড়েছে। তো এই যে বই পড়েছে, আসলে আমরা যারা শিক্ষা দেই বা শিক্ষক, তাদের কিন্তু প্রতিনিয়ত শিখতে হয়। আমরা কিন্তু আগে নিজে চার্জ করি, রিচার্জ হই, তারপরে ছাত্রছাত্রীদের শিখাই। আর যারা এটা করে না, তারা আসলে কিন্তু শিক্ষা দেওয়ার মতো আমি মনে করি না যে তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার মতোই থাকবে। তাদেরকে সবসময় রিচার্জ করে নিতে হবে। তো আমি তো প্রতিনিয়ত শিখছি, ছাত্রছাত্রীদের কাছ থেকে শিখছি, ক্লাসেও শিখি, কিন্তু ছাত্রছাত্রী সেটা বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু শিখছি সেটা নিশ্চিত 100% সঠিক। ধন্যবাদ জীবন স্যারকে। সেলিম স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি এখন। স্যার আপনার কাছে,
জি স্যার, আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন আনসার শুনতে যাচ্ছিলাম। ম্যাম আমাদের এই সম্পর্কে কিছু বলেছিলেন, যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আপনার কি উপদেশ থাকবে? যারা এখন এবছর এসসি পরীক্ষা দিবে তারা অনেকেই বাসায় পড়াশোনা করছে। আর যেহেতু এইবার সময়টা ওদের অনুকূলে যাচ্ছে না, ওরা শুধু শুধু এবার পরীক্ষার জন্য ভাববে না, সামনে যে ভর্তি পরীক্ষা আছে এই বিষয় সম্পর্কে ওরা একটু মাথায় নজরে রাখবে। এরা হয়তো এইচএসসি পরীক্ষার পর ভর্তি পরীক্ষার জন্য অন্যান্য বছরের মতো এত বেশি সময় পাবে না, এই সময়টা ওরা আগে পেয়ে যাচ্ছে। এই জন্য ওদেরকে আমি বলবো, তোমরা সময়টা ভাগ করে তোমার বোর্ড বইগুলো যেগুলো আছে মেইন বইগুলো তোমরা ভালো করে পড়ো। কারণ বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় সব প্রশ্নই মেইন বইগুলো থেকে হয়। যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার পরে আমার মনে হয় ভর্তি পরীক্ষার জন্য খুব একটা বেশি সময় পাবে না, এই জন্য আগে থেকেই তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও এই সময়ের মধ্যে। সবাই ভালো থাকো, আর অবশ্যই শরীরের প্রতি যত্ন নাও। আর দিনের একটা সময় বের করে নাও নিজের জন্য, আধা ঘন্টা শরীর চর্চা করো, দেখবা তোমার শরীর এবং মন দুইটাই ভালো লাগবে। নিজেকে অবশ্যই সুস্থ রাখো, পরিমিত খাবার খাও, সুষম খাবার খাও, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যার। আমরা প্রায় আমাদের আমরা 1 আজকের ঘন্টা। আয়োজনের জি, আনিকার কাছে একেবারে চলে শেষ যাচ্ছি। পর্যায়ে চলে এসেছি। আমি কৃষ্ণা ম্যাডামের কাছে ছোট্ট করে জানতে চাইবো, ম্যাডাম আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো এবং আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং অনুসারীদের উদ্দেশ্যে কি বলতে চান? অনুষ্ঠানটা নিঃসন্দেহে আনিকা ভীষণ ভাবে আমি উপভোগ করলাম, আমি শুনলাম। আমার লাইনে কোনো সমস্যা ছিল না। প্রত্যেক আলোচকের, বিশেষ করে জীবন স্যার, সেলিম স্যারের মূল্যবান কথাগুলো আমি খুবই মনোযোগ দিয়ে শুনেছি। আমি কতটুকু বলতে পেরেছি আমি জানি না, আমার ছাত্রীরা, ভিউয়ার্সরা কতটুকু সন্তুষ্ট হতে পেরেছে আমি জানি না, তবে আমি খুব সুন্দর করে আমি শুনেছি, আমার ভীষণই ভালো লেগেছে। এবং বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কিভাবে চলতে হবে যে কথাটা আমি বলি নাই, আমার মনে হয় স্যার বলে দিয়েছেন। এবং বিষয়ভিত্তিক আলোচনা ভীষণই ভালো হয়েছে। যদি ছাত্রছাত্রীরা শুনে থাকে মন দিয়ে, তাহলে তারা খুবই উপকৃত হবে এবং একটা সময় উপযোগী একটা আলোচনা তোমরা নিয়ে এসেছো। তো এরকম অনুষ্ঠান তোমরা আরো করো, আমরা তোমাদের মাধ্যমে গুণীজনের এরকম মূল্যবান কথাগুলো আমরা নিশ্চয়ই শুনবো। তো তোমাদের উপস্থাপনা চমৎকার ছিল, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। জীবন স্যারের কাছে জানতে চাইবো আমাদের অনুষ্ঠান কেমন লাগলো এবং আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো এটা যারা এই লাইভে যুক্ত আছেন তারা বলবেন। তবে এখানে আসতে পেরে আমার এবং অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তবে আরো ভালো লাগতো যদি নেটওয়ার্কটা একটু ভালো থাকতো। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটার কিছু অংশ আমি এখানে বলতে চাই। মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তো এই সত্যটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর এখানে মহাত্মা গান্ধীর একটা উক্তি আমি করতে চাই সত্য সম্পর্কে। তিনি বলেছেন, সত্য কেবল সত্যবাদিতা নহে, ইহা যেমন বাক্যে তেমনি চিন্তাতেও। আমরা সকল ছাত্রছাত্রীদেরকে বলবো, আমরা যেন এই সত্যটাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এই সত্যে আমরা স্থির থাকি এবং এইটাই যেন আমাদের মূল মন্ত্র হয়।
আরেকটা কথা আমি বলবো যে গান্ধীজির আত্মজীবনীর আরেকটা অংশে তিনি বলছেন যে সত্যের অনুসন্ধান যে করিতে চায় তাহাকে ধূলিকণা অপেক্ষা নিচু নম্র হইতে হয়। জগৎ ধূলিকণাকে পায়ের নিচে পিষিয়া ফেলে, কিন্তু সত্যের পূজারী এমন নম্র হইবেন যে এই নিষ্পেষিত ধূলিকণাও তাহাকে যেন পিষিয়া ফেলিতে পারে। তো আমার ছাত্রছাত্রী সহ আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে এবং আমি আমার নিজেকেও এই কথার মাধ্যমে বলছি, আমরা যেন এই সত্যের অনুসন্ধান করি, সত্যের প্রতি যেন সব সময় নত থাকি। তারপরে যেন আর এই WHO-র সাথে তাল মিলিয়ে বা তাদের সুর মিলিয়ে তারা যেমন বলে শুধু ওই যে COVID-19 জন্য বলতেন যে টেস্ট টেস্ট টেস্ট, আমি ছাত্রদেরকে বলছি যে পড়া পড়া পড়া। ধন্যবাদ সকল। ধন্যবাদ স্যার আপনাকে। সেলিম স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আপনার কেমন লাগলো এবং আপনার ছাত্রছাত্রী অনুসারীদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ তোমাকে এবং আপনাকে। আমার খুবই ভালো লেগেছে, আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা। আমি নবীন, স্যার এবং ম্যাম অত্যন্ত অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে হয়তো আরো ভালো করার চেষ্টা করবো। খুবই ভালো লেগেছে তোমাদের এই অনুষ্ঠান। আমি আমার ছাত্রছাত্রীদের বলতে চাই, আমার এখন দুই ধরনের ছাত্রছাত্রী আছে। এক, যারা লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে আছে, তাদেরকে বলবো তুমি তোমার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণ করার চেষ্টা করো। আর যারা এখনো লেখাপড়ায় আছে, তোমাদের মতো যারা লেখাপড়া করছে, এদের জন্য তিনটি কথা আমার, তোমরা ভালো করে পড়াশোনা করো। দুই, তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে তোমার, তোমার পরিবার এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে, স্যারকে ধন্যবাদ, ম্যামকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জীবন স্যার, কৃষ্ণা ম্যাডাম, সেলিম স্যার, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় থেকে এতটুকু সময় আমাদের দেওয়ার জন্য। আমরা যখনই আপনাদের কাছে কোনো আবদার করেছি আপনারা সবসময় হাসি মুখে তা রেখেছেন, আমাদের সবসময় সাপোর্ট করেছেন। আপনাদের এত মূল্যবান কথা আজকে শুনতে পারলাম, শুনে আমরা সমৃদ্ধ হলাম। আশা করি দর্শকদেরও অনেক ভালো লেগেছে। আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আসলে আমাদের নেই, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের। আর দর্শকদের ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।